সুন্দর নির্বাচন যাতে উনি উপহার দিয়ে ওনার বিদায় নিতে পারেন বর্তমান সরকার, এই জন্য সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাবো। সবাইকে ধন্যবাদ। এখানে আমার বক্তব্য শেষ করবো। সরকার ভালো কাজ করলে অবশ্যই সহযোগিতা করবো, না করলে দিল্লি পাঠিয়ে দেবো। সরকার কি করলো সেটা আমাদের বড় কথা না, আমরা কি করছি সেটা তো বড় কথা। শুরু একটা কবিতা বই লিখেছি, এটা একটা বড় কথা, একটা প্রামাণ্য ডকুমেন্ট। আপনি কিছু বক্তব্য দিয়েছেন, এটা একটা ডকুমেন্ট। মানে আমাদের অবস্থান থেকে আমরা বাংলাদেশের সবচেয়ে উপরে যাবো, টপে যাবো। সুরমা ভাই যদি কবিতা লিখতে পারে, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? আমার দল কেন পারবে না? আওয়ামী লীগ কী করেছে এটা আমাদের জানার দরকার নেই। এরপর বিএনপি কি করবে সেটা আমাদের দরকার নেই। আমরা কি করবো সেটা হচ্ছে আমাদের। আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমি আমার সাংবাদিক ভাইয়ের একটা উত্তর দেবো, সেটা হচ্ছে সুরমা ভাই 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে আমি সুরমা ভাইয়ের অবস্থানে লয়ার হিসাবেই মনে করুন আপনার সুরমা ভাই এখানে বলেছে যে ব্যক্তি যোগ্য হবে সে রাজনীতির অধিকার পাবে। বংশ অথবা কোনো মানুষ অথবা কোনো দল এটা ভিত্তি করে নয়, যোগ্যতা ভিত্তিতে সে লিডার হবে। অর্থাৎ একজন কৃষকের ছেলে যদি বিএ পাস করতে পারে তবে সে বিএ পাস করে স্বীকৃত হবে। এটাই কিন্তু আমার সুরমা ভাইয়ের কথা। এখন আমাদের সাংবাদিক সাহেব হয়তো এটা মিস্টেক হয়েছে বা ভুল বুঝতে করেছে, এই ভুল বোঝাটা সবাইকে বলে দিচ্ছি। 6 নম্বর পয়েন্টে কিন্তু লেখা আছে যে যোগ্য ব্যক্তি সে যেই হোক, সে যদি চামালুর সন্তান হয় অথবা ওই দুপার সন্তান হয়, সে নেতৃত্বে আসবে। তাকে আসতে জেনেটিকভাবে বারণ করা যাবে না যে তুই চামারের সন্তান, তুই কেন বিয়ে পাস করবি। তিনি এটাই বোঝাতে চেয়েছেন, লেখক এখানে আরো বোঝাতে চেয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এই 6 নম্বরকে সমর্থন করছি এবং এই সমর্থনের বাক্য পুনরায় এই সাংবাদিক স্থাপন করবে এবং লিখবে যে আমি এটা বুঝতে পারিনি, এটা আসলে সুরমা বলেছে যে যোগ্য ব্যক্তি নেতৃত্বে আসবে। আর নেতৃত্বের ব্যাপারটা হচ্ছে যে আমি নেতা, এটা বলার আগে চিন্তা হবে যে আমি আসলে কি বলি, কি করি, কোথায় কি করেছি। আমি গাঞ্জুটির আসরে বসে নেতা হয়ে ভালো মানুষকে পেটানোর নাম নেতা না, আর কি রাস্তা দাঁড়িয়ে থেকে চুরি দিয়ে টাকা ইনকামের নামও নেতা না। হয়তো তার নাম হতে পারে ছিনতাইকারী, হয়তো তার নাম হতে পারে গাঞ্জুটি, কিন্তু সে নেতা না। নেতা হলে নেতার গুণ থাকতে হবে। কবি হলে লিখে প্রকাশ করতে হবে যেমন একটা বইতে, নেতা হলে নেতার মধ্যে কিছু কাজ করতে হবে, মানুষকে সেবা করতে হবে। রাজনীতি মানে রাজার নীতি। এর কথাটা হচ্ছে রাজা কোন নীতি অবলম্বন করবে? অসহায়, অ্যাফেক্টেড পিপল, ভিক্টিম পিপল, তাদেরকে সহায়তা করতে হবে। কিভাবে সহায়তা করবে এটা জনগণ বুঝবে না, রাজনীতি করবে সে বুঝবে। এনিহাউ উই হ্যাভ টু কালেক্ট and we have to society. আমরা জীবন কেউ জীবন কেউ দেয় কি তাদের সম্পদ দেয়, কেউ নেতৃত্ব দেয়, কেউ শিক্ষা দেয়, কেউ সুসম্পর্দন করে। এগুলি সবাই রাজনীতির মধ্যে পড়ে এবং জনসেবার মধ্যে পড়ে। রাজনীতির মধ্যে জনসেবা। একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো খরচ যখন ক্ষুধার্ত, কিন্তু শীতের সময় একজন শীতার্থ ব্যক্তিকে কাপড় দেওয়া খরচ, এটা একটা নেতৃত্বের মধ্যে থাকে। এখনকার আয়োজন কে করেছে? শীত বস্ত্র বিতরণ এখন করতেছে আমাদের দলের সর্বকৃত এবং চেয়ারম্যান আহ্বায়ক। তো তিনি এখন এই নেতৃত্বের সর্বোচ্চ অধিকারী, তার জন্য একটা তালি হয়ে যাওয়া উচিত না? এবং হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে দলে যদি আইন না থাকে দল ভালো চলবে। দলে সবাইকে মানতে হবে কারা জ্ঞানী আছে, বলিষ্ঠ আছে, তারা আসলে প্রাণ। এরাই দলের সমর্থিত ব্যক্তি। এদেরকে ভোট দেওয়া, তাকে উচ্চ মানে বসানো, এটা আমার দায়িত্ব যেমন, আপনার দায়িত্ব তেমন, এবং সাধারণ মানুষের দায়িত্ব ঠিক সেই রকম। এবং এটা নির্ণয় করার জন্য ভোটাভুটির ব্যবস্থা করা। সে ভোট দিতে যে আগে যাচাই করবেন যে ব্যক্তিকে ভোট দিচ্ছেন সে প্রিভিয়াস লাইফে ব্যাকআপ ক্লাসে কী করেছে, বর্তমানে কি করছে এবং ভবিষ্যতে কি করতে পারবে। আপনি যদি মনে করেন এখানে একটা বাঘ দাঁড়িয়ে আছে, একটা মানুষের কাছে একটা গরু রাখবেন আর বাঘের কাছে একটা গরু রাখবেন, তাহলে বাঘকে আপনি চিনতে হবে যে এই বাঘ গরুটা পেলে কী করবে আর এই মানুষ গরুটা পেলে কী করবে। মানুষ যদি এই গরুটাকে ভক্ত না করে তার একটা ফর্মুলা আছে, সে বেশ কিছুদিন পালবে, তারপরে দুধ খাবে, বাচ্চা দেওয়াবে, যখন গরুটা বৃদ্ধ হবে তখন হয়তো তাকে হত্যা করে খাবে। কিন্তু বাঘ তো এই মুহূর্তে গরুটাকে খেতেও পারবো না, গরুটার কি উল্টা পাল্টা মাইরা নিহত করে তাও খাওয়ার যোগ্য রাখবে, সে খাবলা খাবলা খেয়ে চলে যাবে।
এরকম নেতৃত্ব যেন আমরা কখনো নির্বাচন না করি, এই নেতৃত্বের একটা ফলাফল আমরা গত 5 আগস্ট থেকে 26 আগস্ট পেয়েছি। এবং সেই 26 আগস্ট আমি স্বয়ং ফিল্ডে ছিলাম। তার সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়া কাজীপাড়া যখন গোলাগুলি চলছিল, আমি মসজিদ থেকে ঠিক এরকম ড্রেসে ছিলাম, আমার হাতে আবার একটা থাকে সবসময় মাঝে থাকে। তো দেখি সংঘর্ষ চলছে, সংঘর্ষের মধ্যে বেশ কিছু পোলাপান আর একজন পুলিশ পিস্তল বের করেছে। আমি মাঝখান থেকে ডিফেন্স করে পিস্তলটা ছুঁড়ে মারছি। মারার পরে ওই পুলিশকে আঘাত করছে ব্যক্তির ছেলেরা, আর আমি পিস্তলটা কুড়াই নিয়েছিলাম। কুড়াই নেওয়ার পর ওই পুলিশকে কাছে আপনি দৌড়ান, এই পিস্তল আরই করেন না, ব্যবহার করেন না। আর আমার মাথাও আঘাত লাগছে, আগে এরকম আঘাত পেয়েছি, তারপর আঘাত লাগছে। প্রচন্ড গোলাগুলির মধ্যে কি হলো, সরকারকে পতন ঘটাতে হলো। কারণ সরকার ভুল করেছে, স্বৈরাচারী করেছে। সে মূলত যতটা সেবা দেওয়ার কথা ছিল ততটা দেয়নি। সেবা দেওয়ার কথা ছিল 100%, সেখানে 60% দেয়নি, 40% দেয়নি, 20% কোটায় নেমে গেছে। জনগণ বিরক্ত হয়ে গেছে। আপনি জনগণের কাছে 100 টাকা নিয়েছেন, তাকে অর্ধেক টাকা দেন, একটু চেতাচেতি করুন। তাকে যদি 60% টাকা দেন, সে রাজি কম হবে। 80% টাকা দিলে সে সমস্যা খুশি হবে। কিন্তু যখন তাকে 20% টাকাও দেবেন না, তখন আপনাকে সে ছাড়বেন, ফেরত দেবেন না। অর্থাৎ ভ্যাট ট্যাক্স নিচ্ছি আমরা, মানুষের কাছ থেকে ভাড়া নিচ্ছি, ট্যাক্স নিচ্ছি, এটা নিচ্ছি, রাস্তাঘাট বানানোর কথা বলছি। তাদের শীতের সময় তাদের কাছেও নাই, একটা কম্বলও দেই না। সেদিন এক বৃদ্ধ বসে আছে, সে বৃদ্ধ মানুষ, শীতার্থ বৃদ্ধ, দেখলাম তার কম্বলটা গরম হয়ে গেছে, থরথরে কাঁপতেছে। পকেটে ছিল 20 টাকা, আমি দিলাম 10 টাকা তার নগদ। এই যে এখানটা বসে ল্যাবের কাছে বললাম যে তাতে আপনার একটা কম্বল দিই। কম্বল আনলাম কি পাতলা, ওটা তো শীত যায় না, আমার তার একটা ভালো কম্বল দিতে হবে। সেই কম্বল দেওয়ার দায়িত্বটা কার? আমার, আপনার, স্বাবলম্বীদের। যাদের কম্বল নেই তারাই বুঝে কম্বলের কি সমস্যা, শীতের কি যন্ত্রণা। আমি আপনি শুনো ভাই, আমি দেখে কয়টা পড়ছি, 3টা, উনি পড়ছেন 2টা, চেয়ারও করছেন, সাংবাদিক তো 3টা করে নিয়েছে, উনি পড়ছে। আমাদের তো শীত লাগার কথা না, অর্থাৎ শীতের যন্ত্রণাটা কি আমরা তো সেটা বুঝবো না। তো বুঝতে হলে আপনি খুলে ফেলেন, খুলে একটা পাতলা গেঞ্জি পরে দেখেন কেমন লাগে। এই মুহূর্তে যদি আমাদের নেতৃত্ব একজন যে কম্বল দিল, এটা কিন্তু সবচেয়ে বড় দেওয়া। কারণ এই সময়টা তার কাছে তো 300 টাকা নাই, কিন্তু কম্বলের যন্ত্রণায় সে মারা যাচ্ছে। আর একটা হচ্ছে সাহস, কোনো সাহস নেই। এটার একটা বিশেষ ব্যাপার আছে। এক বৃদ্ধ শীতের মধ্যে কাঁপছে, ওখানে যে এক নেতা, ভণ্ড নেতা, যা বলছে, এই আপনি তো কাঁপছেন, আপনাকে একটা কম্বল দেব। তো সে এটা কয়ে বাড়িতে এসে তার বউর সাথে মশগুল হয়ে গেছে, সে ভুলে গেছে। হ্যাঁ, কথা সেটা এটাই, সে ভুলে গেছে। ভুলার পরে এরপরে সে সকালবেলা যখন ওই জায়গাতে গেছে, দেখে ওই বৃদ্ধ লোকটা মারা গেছে। সে মাটিতে লিখে গেছে, নেতা আপনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার শীতের যে বিষয়টা, এটা যে প্রোটেক্ট করার যে ক্ষমতাটা, সেটা আমি হারিয়ে ফেললাম আপনার কম্বলে আসা পরে। আমি শীতে আক্রান্ত হয়ে মারা গেলাম, মিথ্যে আশ্বাস দিয়েন না। আপনার কম্বলটার জন্য আমি অপেক্ষা করছিলাম রাত 12টা পর্যন্ত। বুঝতে পারলেন? অথবা একদম মিথ্যে আশ্বাস দেওয়া যাবে না। তাই আমরা পরবর্তীতে মিথ্যে আশ্বাস না দিয়ে জনগণের কিছু করার প্রত্যাশায় আমরা প্রত্যেকেই শপথ নিয়ে আমাদের শেষ করছি। অনেক মূল্যবান কথা বলছেন। এখন আপনাদের সামনে কিছু বলবেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি, সাধারণ নাগরিক হিসাবে আমরা কিভাবে চলবো, সামনে নির্বাচন, কি ধরনের প্রতিনিধি আমরা বাছাই করব, এই বিষয়ে বক্তব্য রাখবেন নজরুল গবেষক ডক্টর শহীদ মঞ্জুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সবচেয়ে বড় যে মানুষটি, শ্রদ্ধার মানুষটি, ভালোবাসার মানুষটি, তিনি আমার গুরুজন, বিডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী সুরমা ভাই। সুরমা ভাইয়ের আহ্বান মাঝে মাঝেই আমি শুনতে পাই, আমি ভুলে থাকি। হঠাৎ করেই সুরমা ভাই ফোন দিচ্ছেন
আসেন আজকে একটু আপনাকে নিয়ে এই খাল পাড়ে যাব, আজকে একটু আপনাকে নিয়ে বাঁধে যাব। এই অদ্ভুত একটি মানুষটি আমাদের এই সমাজে, আমাদের অ্যাডভোকেট সাহেব যেটা বললেন, আপা ভাই যেটা বললেন, আমাদের সভাপতি সাহেব যেটা বললেন, সব কিছু বললেন, এই নেতাদের সঙ্গে আসলে মেলে না। সত্যিকারের নেতা কিন্তু সুরমা ভাই নন। সুরমা ভাই আসলে একজন অন্যরকম ভালোবাসার মানুষ, আমরা যাকে প্রেমের মানুষ বলি, এবং একজন ওই যে দেবতাও বলা হলো দেবতা, তার চেয়েও বড় সুফি একজন মানুষ। আজকেও গতকাল ফোন দিয়েছেন, খুঁজে বেড়াচ্ছেন বলা চলে আর কি। আজকে ফোন দিয়ে তিনি একবার আসেন, এর আগেও আমি এখানে এসেছি, এবং এসে যে পরিবেশ দেখেছি সে পরিবেশ আমার রাজনৈতিক পরিবেশ মনে হয়। আমার কাছে মনেই হয়েছে একটি অসাধারণ প্রেমের পরিবেশ, ভালোবাসার পরিবেশ।